নতুন সরকার গতকাল শপথ নেওয়ার পর আজকে এই প্রশাসনিক যে কর্মকর্তাদের বা কর্মকাণ্ডের যে প্রাণকেন্দ্র সচিবালয়ে এসে একে একে প্রবেশ করতে শুরু করেছেন বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা। আমরা একটু দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু যে একে একে গাড়ি আসছেন এবং সেই গাড়িতে করে নামছেন। এই সচিবালয় থেকেই যে বরাদ্দ করা হয়েছে প্রায় 50টির মতন গাড়ি, এবং সেখানে নতুন সরকারের আমরা দেখলাম যে প্রায় 50 জন মন্ত্রী, প্রধানমন্ত্রী সহ, এবং এর মধ্যে 25 জন মন্ত্রী এবং 24 জন প্রতিমন্ত্রী। আমরা দেখছি যে মন্ত্রী প্রতিমন্ত্রীরা একে একে আসছেন। তারা আসার সাথে সাথেই তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হচ্ছে। এখানে কর্মকর্তারা উপস্থিত আছেন, সচিবরা উপস্থিত আছেন। আমরা দেখেছি যে আজকে সকালে প্রথমেই তারা জাতীয় স্মৃতিসৌধে গিয়েছেন সাভারে, এবং সাভারে স্মৃতিসৌধে যাওয়ার পরেই আমরা দেখলাম যে তারা মূলত এই শহীদ জিয়ার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পরেই কিন্তু তারা এই যে সচিবালয়ে এসে প্রবেশ করেছেন, এবং প্রবেশ করার পরেই আমরা দেখছি যে বিভিন্ন দপ্তরের যারা কর্মকর্তা রয়েছেন তারা স্বাগত জানাচ্ছেন। এখানে দেখছি ফারজানা শারমিন পুতুল প্রতিমন্ত্রী হয়েছেন, তাকে কিন্তু স্বাগত জানানো হচ্ছে, এবং তাকে কর্মকর্তারা স্বাগত জানিয়ে তারা তার যে নিজ দপ্তর তাকে সেখানে নিয়ে যাচ্ছেন। এবং এখানে কিন্তু একে একে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীরা আসছেন। সচিবালয়ের যে মূলত প্রাণকেন্দ্র সচিবরা মূলত এখানে যে কার্যক্রম পরিচালনা করেন, কর্মকর্তারা যেসব মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন তারা এখানে উপস্থিত হয়েছেন সেই ভোরবেলা থেকেই। এখানে বেশ কড়া নিরাপত্তার মধ্য দিয়েই কিন্তু এই সচিবালয়ের আজকে যারা প্রবেশ করতে হচ্ছে। আমরা দেখেছি এখানে কিন্তু আজকে প্রধানমন্ত্রীও এসেছেন, নতুন প্রধানমন্ত্রী, বাংলাদেশের 11তম প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি কিছুক্ষণ আগেই এই সচিবালয়ে এসে পৌঁছেছেন। তার ভবন নম্বর 1, সেই 1 নম্বর ভবনে তার যে মন্ত্রিপরিষদ বিভাগ, তার কক্ষ রয়েছে, সেই কক্ষে তিনি প্রবেশ করেছেন, তাকে স্বাগত জানানো হচ্ছে। এখানে দেখছি যে আরেকজন প্রতিমন্ত্রী খোয়াম এসেছেন, তাকেও কিন্তু স্বাগত জানাচ্ছেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা। এখানে দেখছি যে একে একে পার্বত্য মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান তিনি প্রবেশ করলেন এই মুহূর্তে। হাজী ইয়াসিন তিনি প্রবেশ করলেন এই মুহূর্তে। আমরা দেখছি একে একে মন্ত্রীরা এসে প্রবেশ করছেন। এটি মূলত ভবন নম্বর 6। এখানে বেশ কিছু মন্ত্রণালয় রয়েছে। এখানে রয়েছে বিদ্যুৎ জ্বালানি, রয়েছে মহিলা ও শিশু, এছাড়া রয়েছে সমাজ কল্যাণ, প্রাণী সম্পদ, নৌ পরিবহন, বিজ্ঞান প্রযুক্তি, পাট ও বস্ত্র। এই সব মন্ত্রণালয়ের যারা দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং প্রতিমন্ত্রীরা এই 6 নম্বর ভবনে এসে তারা তাদের গাড়ি থামছে এবং সেখান থেকেই তারা নেমছেন, এবং সেখানে কর্মকর্তারা তাদের স্বাগত জানিয়ে নিজ নিজ দপ্তরে নিয়ে যাচ্ছেন। আজকে যদি জানিয়ে রাখি যে আজকে তারা এই দপ্তরে তাদের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি পর্ব শেষেই বিকাল 3টায় তারা মন্ত্রী পরিষদ বিভাগে একটি বৈঠক আছে, সেখানে মন্ত্রীরা প্রথমবারের মতন একসঙ্গে হবেন এবং তারা বৈঠক করবেন। সেখানে বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এবং তার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বা মন্ত্রীদেরকে তিনি দিক নির্দেশনা দেবেন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তারা যে চ্যালেঞ্জগুলো দিয়েছিলেন সেই চ্যালেঞ্জগুলোকে কিভাবে মোকাবেলা করে, বা বর্তমানে যে চ্যালেঞ্জগুলো রয়েছে সেগুলো মোকাবেলা করে কিভাবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। তারা যে ইশতেহার দিয়েছিল সেই ইশতেহার অনুযায়ী সেগুলো বাস্তবায়নের প্রতিশ্রুতি রক্ষার্থে তাদের ভূমিকাগুলো কি থাকবে। প্রথম বিভিন্ন ভাগে আমরা যতটুকু জানতে পেরেছি, প্রথম 100 দিনের একটা রোডম্যাপ করা হবে। রমজানকে কেন্দ্র করে কিন্তু একটি বড় পরিকল্পনা সাজানো হচ্ছে। রমজানে যেহেতু খাদ্যদ্রব্যের দাম বেড়ে যায় এবং এই সময় মানুষকে কীভাবে স্বস্তি দেওয়া যায়, বাজার নিয়ন্ত্রণ করা যায়, এই ব্যাপারগুলো বেশ গুরুত্ব সহকারে দেখা হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী, আইনশৃঙ্খলা পরিস্থিতি আমরা দেখেছি গণ অভ্যুত্থানের পরে কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতির বেশ অবনতি হয়েছে, এবং সেখানে বেশ কিছু থানা ক্ষতিগ্রস্ত হয়েছিল, পুলিশ বাহিনী ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেখান থেকেই সেটা কাটিয়ে উঠে যে বাংলাদেশের যে বিভিন্ন বিশৃঙ্খলা হয়েছে সেগুলো নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার যথেষ্ট ভূমিকা রেখেছে, কিন্তু তবুও কিন্তু বেশ কিছু প্রশ্ন, বেশ কিছু সমালোচনা হয়েছে। সেই সমালোচনাগুলো কাটিয়ে দেশে কীভাবে আরও অগ্রগতি করা যায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কীভাবে স্বাভাবিক করা যায়, সেই ব্যাপারটিকে গুরুত্ব দেওয়া হবে। এই জন্য বেশ বিএনপির যে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। তিনি যেমন ভূমিকা রাখবেন, এছাড়া এই বিএনপি সরকারের মধ্যে বেশ কিছু
যারা নতুন মুখ মূলত এখানে এসেছেন। এখানে মূলত 50 জন মন্ত্রণালয়ে যারা দায়িত্ব পালন করবেন, তাদের মধ্যে 41 জনই নতুন। আমরা বলতে পারি যে 41 জনের মধ্যে যারা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন, মন্ত্রী যে 25 জন, তার মধ্যে প্রায় 17 জনই নতুন মুখ। বাকি কিন্তু পুরনো মুখ, অর্থাৎ 2001 থেকে 6 যারা দায়িত্ব পালন করেছেন, যখন বিএনপি সরকার ক্ষমতায় ছিল, সেই সময়ে যারা দায়িত্ব পালন করেছিলেন তাদের মধ্য থেকে কিন্তু অল্প কয়েকজন আছেন। এবং যদি বলি যে প্রতিমন্ত্রীদের ক্ষেত্রে বেশিরভাগ নয়, অর্থাৎ 24 জনের মধ্যে 24 জনই কিন্তু নতুন মুখ। আমরা দেখেছি যে সরকারের পক্ষ থেকে আজকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে এবং সেই প্রজ্ঞাপনে দেখা যাচ্ছে যে তারেক রহমানকে দেওয়া হয়েছে, তিনি মূলত প্রধানমন্ত্রী, পাশাপাশি 2টি বিভাগের দায়িত্ব পালন করবেন। তিনি মন্ত্রিপরিষদ বিভাগ এবং সশস্ত্র বাহিনী বিভাগের দায়িত্ব পালন করবেন। এছাড়া তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয় তার অধীনে থাকবে। আমরা দেখে থাকি যে প্রধানমন্ত্রী যারাই নির্বাচিত হন তারাই কিন্তু প্রতিরক্ষা মন্ত্রণালয়টি নিজ দায়িত্বে রাখেন। এবারও তার ব্যতিক্রম নয়। এবার দেখছি যে বিএনপি সরকারের মধ্যে যারা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন, গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, সেগুলো যদি একটু বলার চেষ্টা করি। নিশ্চয়ই দর্শক আপনারা জানেন, তবুও বলে রাখি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, তিনি পার্টির মহাসচিব এবং তার এর আগেও পার্টির যারা মহাসচিব ছিলেন তারাও কিন্তু এই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়টি কিন্তু দায়িত্ব পালন করেছেন। এছাড়া আমির খসরু মাহমুদ চৌধুরী অর্থ মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। আমির খসরু মাহমুদ চৌধুরী, তারও অভিজ্ঞতা রয়েছে এর আগে মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করার। ইকবাল হাসান মাহমুদ টুকু বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। তিনি মূলত এই যে বিদ্যুতের যে সংকট থাকে সামনে, যেহেতু গরমকাল আসছে, গরমের সময়ে এই মাসে যে বিদ্যুতের যে ঘাটতি সাধারণত সবসময় হয়, সেটি কতটা কাটিয়ে উঠতে পারবেন, এটি কিন্তু তার জন্য চ্যালেঞ্জ। এছাড়া ডক্টর খলিলুর রহমান পেয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব, যিনি মূলত অন্তর্বর্তী সরকারের যে সময় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন, তাকে নিয়ে বেশ আলোচনার কিন্তু জন্ম দিয়েছে এই ঘটনাটি। আমরা তার যেহেতু তিনি দীর্ঘদিন আমেরিকায় ছিলেন, এছাড়া আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে, সেইগুলো তিনি কতটা দক্ষ হাতে সামলাবেন এবং বাংলাদেশকে বিশ্বের দরবারে কতটা নিয়ে যাবেন, সেটি কিন্তু তার যথেষ্ট ভূমিকা রাখতে হবে সেখানেও। এছাড়া শিল্প, পাট মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন আব্দুল মুক্তাদির। এবং বাণিজ্যের ক্ষেত্রে আমরা দেখছি যে বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশের যে অর্থনৈতিক যে মন্দা ছিল, সে মন্দা কাটিয়ে ওঠার চেষ্টা করেছে অন্তর্বর্তী সরকার, কিন্তু সেটি কিন্তু পর্যাপ্ত নয়। এখন এই সরকারকে কিন্তু অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠে দেশের স্থিতিশীলতা এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বাড়াতে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে তাকে। এছাড়া আমরা দেখছি যে এই মুহূর্তে কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত শিক্ষামন্ত্রী ইহসানুল হক মিলন, তিনি এই মুহূর্তে এসেছেন এবং তিনি এই গাড়ি থেকে নামছেন। আমরা দেখছি যে তিনি এই মাত্র এসে পৌঁছালেন এবং গণমাধ্যম কর্মীরা আমরা বাইরে অপেক্ষা আছি। এছাড়া তার মন্ত্রণালয়ের যারা কর্মকর্তারা রয়েছেন তারাও নিচে এসে দাঁড়িয়ে রয়েছেন, তারাও তাকে স্বাগত জানাবেন এবং তার নিজ মন্ত্রণালয়ে তাকে নিয়ে যাবেন। তার বলছিলাম যেমনটি পূর্ব যারা অভিজ্ঞতা রয়েছে তার মধ্যে তিনি একজন, ইহসানুল হক মিলন, তিনিও কিন্তু এর আগে মন্ত্রীর হিসাবে দায়িত্ব পালন করেছেন। সব কিছু মিলিয়ে এর বাইরে কিন্তু বেশিরভাগই নতুন মুখ। এই নতুন মুখ এই পরিবর্তিত পরিস্থিতিতে কতটা তাদের যে ইশতেহার সেটি বাস্তবায়ন করতে পারবেন, জনগণের যে আকাঙ্ক্ষা দিয়েই কিন্তু বাংলাদেশের মানুষ বিএনপিকে নির্বাচিত করেছে। প্রায় 50% ভোট পেয়ে যে নির্বাচিত হয়েছে দলটি, এই এত বিপুল সমর্থনের যে মানুষের প্রত্যাশা, সেটি প্রত্যাশা কতটা পূরণ করতে পারবেন সেই প্রশ্ন কিন্তু রয়েছে জনমনে এবং তারা এটি বিষয়কে চ্যালেঞ্জ হিসাবে নেবেন। এছাড়া কিন্তু আমরা দেখেছি যে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন নতুন লাইফবয় অ্যালোভেরা শ্যাম্পু, চুল করে ন্যাচারালি স্ট্রং, মাত্র 2 টাকায়। আসাদুজ্জামান, তিনি এর আগে অ্যাটর্নি জেনারেল ছিলেন। আইন নিয়ে কিন্তু সংসদের শুরু থেকেই কিন্তু একটি জটিলতা তৈরি হয়েছে। শপথ নিয়ে কিন্তু একটি জটিলতা তৈরি হয়েছে। আমরা দেখেছি যে এই জুলাই সনদের তৈরি গণভোট নিয়ে যে আলাদাভাবে একটি ভোট হয়েছে,
এবং সংসদ নির্বাচন হয়েছে। এখন সংসদ নির্বাচনের নির্বাচিত সদস্যরা তারা সংসদ সদস্য শপথ নিয়েছেন বিএনপির, কিন্তু তারা এই গণভোটের যে রায় সে অনুযায়ী জুলাই সনদের যে রায় সে অনুযায়ী সংবিধান সংস্কার যে পরিষদ আলাদাভাবে তারা 188 দিনের মধ্যে যে এই সংবিধানগুলো সংশোধন করবেন, একটা আইনি রূপ দেবেন, এই জন্য যে সংবিধান সংস্কার পরিষদ হিসাবে যে শপথ নেওয়ার কথা সেটি কিন্তু তারা নেননি এবং সেখানে সালাউদ্দিন আহমেদ বলেছেন যে সেটি সংবিধানে নেই। এছাড়া কিন্তু আমরা দেখেছি যে এনসিপি এবং জামাতের যারা প্রার্থী ছিলেন বা সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন তারা সংসদ সদস্য হিসাবে শপথ নেওয়ার পাশাপাশি তারা একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদেরও শপথ নিয়েছেন। তো এখন যেহেতু গণভোটের যে বিষয়ে রায় হয়েছে 48টি সংস্কার পরিষদ 48টি বিষয়ের যে রায় জনগণ রায় দিয়েছে সেগুলো আসলে কতটা বাস্তবায়ন করবেন বিএনপি বলে এসেছে, যেহেতু তারা যেসব বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছে সেগুলো সেইভাবে রেখেই, অর্থাৎ যে তারা যেভাবে জুলাই সনদে স্বাক্ষর করেছে সেভাবেই তারা বাস্তবায়ন করবে। এইটি নিয়েই কিন্তু রাজনৈতিক এবং আইনি একটি সংকট তৈরি হবার একটা সম্ভাবনা রয়েছে। এই জন্য কিন্তু আইন মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করবেন আসাদুজ্জামান, তাকেও কিন্তু বেশ এই বিষয়গুলোকে গুরুত্বর সঙ্গে বিবেচনা করেই এই বিষয়গুলো, জটিল বিষয়গুলোর সমাধান তাকে করতে হবে। আমরা দেখছি যে কর্মকর্তারা ফুল নিয়ে একে একে স্বাগত জানাচ্ছেন। আমরা দেখছি যে কর্মকর্তারা তাদের হাতে একটা জটলা পাখি আছেন। আমরা দেখছি যে ববি হাজরা যেখানে এসেছেন এবং এহসানুল হক মিলন পাশাপাশি দুজন দাঁড়িয়ে আছেন এবং তাকে স্বাগত জানানোর জন্য তার মন্ত্রণালয় অধীনস্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা ফুল নিয়ে তাকে স্বাগত জানাচ্ছেন। এখানে আমরা কয়েকজন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীকে একসঙ্গে দেখছি। দর্শক দেখছেন আমরা আছি প্রশাসনিক কাজের যে প্রাণকেন্দ্র সচিবালয়, সেই সচিবালয়ে এই মুহূর্তে একে একে মন্ত্রীরা আসছেন এবং তারা নিজ নিজ দপ্তরে যাচ্ছেন এবং এই দপ্তরই মূলত তাদের দপ্তর। তারা এখান থেকে তাদের রাষ্ট্রের কর্মকাণ্ডগুলো পরিচালনা করেন। এই সচিবালয়ে কিন্তু সবগুলো মন্ত্রণালয় বা বেশিরভাগ মন্ত্রণালয় এখানেই। এই জন্য এই মন্ত্রণালয়ে যারা দায়িত্ব পেয়েছেন তারা তাদের প্রথম কর্মদিবসে আসছেন একে একে। দর্শক এখানে কিন্তু অনেক ভিড়, গণমাধ্যম কর্মীদের ভিড় দেখা যাচ্ছে, এখানে কর্মকর্তাদের ভিড় রয়েছে। আমরা দর্শক এতক্ষণ ছিলাম, আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করলাম তখন দেখানোর চেষ্টা করলাম যে সচিবালয়ের যে আজকে প্রথম কর্মদিবস কর্মকর্তারা যারা প্রবেশ করছেন বা মন্ত্রণালয়ের যারা দায়িত্ব পালন পেয়েছেন তারা প্রবেশ করছেন, এই বিষয়গুলো আমরা বর্ণনা করার চেষ্টা করছিলাম। দেখা হবে পরবর্তীতে, সঙ্গে থাকুন।